কেন্দ্র গ্রিন রোডে। গ্রিন লাইফ হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শামা। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে রেডিও পার্টনার হিসেবে আছে এবিসি রেডিও। প্রিয় দর্শক, ত্বকের বর্ণ তৈরি করে যে কোষগুলো অর্থাৎ মেলানোসাইট যখন নষ্ট হয়ে যায় তখন ত্বক তার স্বাভাবিক বর্ণ হারিয়ে ফেলে। একেই বলা হয় শ্বেতিরোগ বা ভিটিলিগো। এখন আমরা ভিটিলিগো সম্পর্কে জানব। ভিটিলিগো সম্পর্কে বলবেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর ডক্টর দিদারুল আহসান। প্রিয় দর্শক, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোয়ের বিশেষজ্ঞ মতামত পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার এস.এম. নিয়াজ মাওলা। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ফার্মগেট অ্যালার্জি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর এবং কয়েকটি মেডিকেল বইয়ের লেখক, দেশের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দিদারুল আহসান স্যার। আমার স্যারের সাথে এখন ভিটিলিগো অথবা শ্বেতিরোগ নিয়ে কথা বলবো। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার। স্যার, আমাদের দেশে ইদানিং ভিটিলিগো বা শ্বেতিরোগটা খুব হচ্ছে, বেশি দেখা যাচ্ছে। ভিটিলিগোটা আসলে কি বা শ্বেতিরোগটা কি, যদি একটু আমাদেরকে বলেন। ভিটিলিগোটা হচ্ছে এটা এটা এই রোগটায় ত্বকটা সাদা হয়ে যায় এবং এটা সাদা হয়ে গেলে এটা অনেকের ক্ষেত্রে খুব উৎকণ্ঠার সৃষ্টি করে। বিশেষ করে ইয়াং মেয়েদের যখন হয় তখন মা বাবারা একদম সাংঘাতিকভাবে অ্যাংশাস হয়ে পড়ে যে তার মেয়েকে বিয়ে দিবে কিভাবে, বা এটা কোনো সংক্রামক কিনা, বা এটা কি ক্ষতিকারক দিক, এই নিয়ে অনেক চিন্তিত হয়। তো আমি বলছি যে এটা আসলে আমাদের সমাজে একটা সোশ্যাল স্টিগমা আছে, সামাজিক কুসংস্কার আছে যে এটা হলে বিয়ে দেওয়া যায় না, বা এটা দিয়ে ক্যান্সার হয়, এটা দিয়ে কুষ্ঠ হয়, বা এটা একটা জীবাণু, একটা সংক্রামক জাতীয় রোগ। আসলে এর কোনোটাই সত্য নয়। আমাদের মাঝে একটা ধারণা থাকে আসলে শ্বেতিরোগ হলে সেটা আর কখনো সারে না, সুস্থ হয় না, বা আমরা এই রোগ হলে কোথায় যাব, কোথায় দেখাবো, সেটা নিয়েও আমাদের অনেকের মাঝে অজ্ঞতা রয়ে গেছে। না, তা তো আছেই, তা তো আছেই। আমি এটা সম্পর্কে আমি বলি, যদি রোগী আর্লি আসে তাহলে এটাকে ওখানেই অতটুকুর মধ্যেই আটকে রাখা সম্ভব। তারপর একটা পর্যায়ে সে যখন নন প্রোগ্রেসিভ হয়ে যাবে তখন যেটুকু হয়েছে সেটাকে দূর করা যায়। এতে যে মেডিকেল ট্রিটমেন্টে না হয়, সার্জিক্যাল অনেক মেথড আছে। সার্জিক্যাল স্প্লিট থিকনেস গ্রাফটিং করি আমরা। তারপর সেটা যদি না হয়, মেলানোসাইট ট্রান্সপ্লান্টেশন আছে। মেলানোসাইট ট্রান্সপ্লান্টেশন, মেলানোসাইট স্কিনের নর্মাল টিস্যু নিয়ে একটা ল্যাবরেটরিতে সেটা কালচার করা হয়। কালচার করে সে মেলানোসাইটটিকে আলাদা করে নিয়ে সেটাকে আবার সাদা ত্বকের মধ্যে বসিয়ে দেওয়া হয়, ইমপ্লান্ট করে দেওয়া হয়। এটা মেলানোসাইট ট্রান্সপ্লান্টেশন। আরও একটা আছে, যেমন ব্লিস্টার তৈরি করা হয়। ব্লিস্টার তৈরি করা যেতে পারে তিনভাবে। একটা হতে পারে হিট দিয়ে, একটা হতে ফ্রিজিং কোল্ড দিয়ে, আর একটা হতে পারে সাকশন ব্লিস্টার দিয়ে। এটাও করা হচ্ছে। সাকশন ব্লিস্টার মানে একটা মেশিন লাগিয়ে ধরো থাইয়ের সঙ্গে লাগালেন, নেগেটিভ প্রেশারে এখানে একটা ব্লিস্টার তৈরি হলো। এই ব্লিস্টারের চামড়াটা কেটে নিয়ে সাদা ত্বকের মধ্যে বসিয়ে দিলেন। আরও পাঁচ গ্রাফটিং আছে। এগুলি সার্জিক্যাল প্রসিডিওর। তবে এগুলি প্রত্যেকটাই করতে হয় কখন? যখন দেখবেন যে হ্যাঁ, আপনার ভিটিলিগোটা স্টেবল হয়েছে, আর বাড়ছে না, কমছে না, যাচ্ছে না, তখন ইউ শুড ডু দ্যাট। স্যার, আপনার কাছ থেকে ভিটিলিগো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য শুনলাম, কথা জানতে পারলাম। আপনি যদি স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই সম্পর্কে কিছু বলতে চান। আমি ভিটিলিগো যাদের হয় তাদেরকে শুধু একটা কথাই বলবো, আপনারা আতঙ্কিত হবেন না। আর ইয়াং মেয়েদের, যাদের কুমারী মেয়েদের নিয়ে যে বাবারা ভুগছেন, আমি বলবো এটা ভোগার কোনো কারণ নাই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে ট্রিটমেন্টটা আর্লি করাবেন, ভালো হয়ে যায়। তারপর কিছু রেজিস্ট্যান্ট সাইট আছে যেখানেরগুলি ভালো হতে চায় না, যেমন অ্যাক্রাল পার্টসে হলে ভালো হয় না। সেরকম যেগুলি হয় সেটা একটা কালার এখন আমরা ভিটিলিগোর জন্য তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে যে ডার্মা কালার বলি বা ক্যামোফিলেস কালার বলি। সেটা যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে একদম বোঝার উপায় থাকে না। তো সেইভাবে আমি বলবো যে এটা নিয়ে এখন আতঙ্কিত হওয়ার দিন চলে গেছে। এখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটা ক্ষতি করে না, কিছু না, একটা কসমেটিক পয়েন্ট অফ ভিউতে একটু খারাপ লাগে, এছাড়া এর কোনো খারাপ দিক নাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।
এটিএন বাংলাকেও ধন্যবাদ, কলাকুশলী যারা এখানে আজকে আছেন আমার সাথে তাদের সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ স্যারের কাছ থেকে ভিটিলিগো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম, জানলাম। আশা করি যাদের এই রোগটা সম্পর্কে কুসংস্কার আছে বা ভ্রান্ত ধারণা আছে তাদের ধারণা অনেকখানি দূর হয়ে যাবে। আগামী পর্বে আবার অন্য কাউকে নিয়ে এই সময় দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাক্তারদের এখন ওটি টেবিলে অপারেশনে সাহায্য করেন রোবট। এদেরকে আবার আদর করে ডাকা হয় রোবট ডাক্তার। এখন এইসব রোবট ডাক্তারদের কাজকর্ম নিয়েই তৈরি হয়েছে আমাদের এই তথ্যচিত্র। অপারেশন টেবিলে 30 সেন্টিমিটার লম্বা পাতলা এক রোবট একটু একটু করে রোগীর শরীরে ঢুকছে। তারপর যকৃতের পাশে গিয়ে একটু থেমে আবার চলা শুরু করে রোবটটি। গন্তব্য যকৃতের ভেতরে টিউমার। শেষমেশ টিউমারটি নিরাপদে অপারেশন করে বাঁচিয়ে তোলে রোগীকে। হ্যাঁ, বলছি মেডিকেল রোবটের কথা। সম্প্রতি টিউমার অপারেশন ও ক্যান্সার নিরাময়ের জন্য এমন উদ্ভাবনী এক রোবট তৈরি করে পৃথিবীকে চমকে দিয়েছে ব্রিস্টলের ওসি রোবোটিক্স নামের রোবট উৎপাদনকারী প্রতিষ্ঠানের গবেষকরা। ইউনিভার্সিটি অব লিডসে অনুষ্ঠিত অনকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক এক কনফারেন্সে এর রোবট চিকিৎসকের দেখা পাওয়া যায়। ব্রিটেনের ক্যান্সার রিসার্চ ইউকের গবেষক সাফিয়া দানভী চিকিৎসা সহায়ক এসব রোবট প্রযুক্তি সম্পর্কে বিবিসি নিউজকে জানান, সার্জারির নিত্য নতুন এসব প্রযুক্তি দারুণ কার্যকর। এসব প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ভবিষ্যতে ক্যান্সার নিরাময়ে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এই গবেষকের বিশ্বাস। ভবিষ্যতে এসব রোবটের ব্যবহার আরও বাড়বে বলেই তিনি মনে করেন, কেননা রোবটের সাহায্যে এমন সব সূক্ষ্ম কাজ করা যায় যা সাধারণভাবে হাতে করা যায় না। তিনি তার অভিজ্ঞতা থেকে বলেন, চিকিৎসা ক্ষেত্রে রোবটের আকার ছোট হয়ে এলেও এসব রোবটের সক্ষমতা দিন দিন বেড়েই চলেছে। ফলে এসব রোবটের ব্যবহার ক্রমে আরও জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত রোবটগুলো শুধুমাত্র কেবলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, তবে খুব শিগগিরই এমন ধরনের রোবট আসছে যেগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। উদাহরণস্বরূপ $2.2 মিলিয়ন দামের সার্জিক্যাল রোবট দ্য ভিঞ্চির কথাই বলা যায়, যেটাতে পৃথিবীর বিভিন্ন দেশের হাসপাতালে এরই মধ্যে সার্জারির কাজ শুরু হয়েছে। তবে এসব রোবোটিক সার্জারিতে একজন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু সবসময় রোবট তদারকিতে ব্যস্ত থাকেন। প্রিয় দর্শক, এবারে থাকছে আমাদের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ মতামত পর্ব। চলুন দর্শক দেখে আসি কি পরামর্শ থাকছে এই পর্বে আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ বিশেষজ্ঞ মতামত পর্বে। আমাদের আজকের আলোচ্য বিষয় স্তনের ক্যান্সার। বর্তমান বিশ্বে মহিলাদের মৃত্যুর তৃতীয় প্রধানতম কারণ এই স্তনের ক্যান্সার। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার এম এ হাশিম ভুঁইয়া, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয় স্তনের সমস্যা। স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, কি কি সমস্যা বা স্তনের কি কি অসুখ আছে বা কি কি সমস্যা নিয়ে আপনার কাছে রোগীরা আসে? প্রথমেই আমরা একটু আলাপ করি যে আসলে স্তন একটা বয়সে যে ডেভেলপ হইতে শুরু করে এবং এই ডেভেলপমেন্টের কারণে এই যে শরীরের মধ্যে যে হরমোনের পরিবর্তন হয়, পরিবর্তনের সাথে সাথে ব্রেস্টের কিছু পরিবর্তন হয়। এটাকে আমরা বলি যে ডেভেলপমেন্টের কারণে ব্রেস্টের কিছু কিছু পরিবর্তন, যেটাকে অনেক সময় দেখা যায় যে ব্রেস্টে বিভিন্ন ধরনের চাকা হয়। বিশেষ করে এটাকে আমরা বলি ফাইব্রোঅ্যাডিনোসিস বা ব্রেস্টের ডেভেলপমেন্টের কারণে। কারণ যেহেতু হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন মহিলাদের যে হরমোনগুলি তৈরি হয়, সেই হরমোনের কারণে ব্রেস্ট ডেভেলপড হয়। তো কখনো কখনো যেহেতু এই হরমোন তৈরিতে যদি পরিমাণ কম বেশি হয়, তাহলে এখানে যে কোনো ধরনের পরিবর্তনের কারণে ব্রেস্টে বিভিন্ন ধরনের চাকা হয়। এবং আমাদের কাছে আসে যে ব্রেস্টের চাকা নিয়ে রোগী বলে থাকে যে আমাদের ব্রেস্টে চাকা হয়েছে, অথবা বলে ব্রেস্টে ব্যথা হচ্ছে, অথবা বলে যে নিপুল থেকে ডিসচার্জ হচ্ছে। এটাকে আমরা ANDI বলি স্যার। হ্যাঁ, এটাকে আমরা বলি যে AND। স্যার, সাধারণত আমরা দেখি যে প্রসূতি মায়ের বা যেসব মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় তাদের কিছু কিছু সমস্যা স্পেশালি হয়, সেই সম্পর্কে স্যার আপনি আমাদের কিছু বলুন। আমরা দেখি যে যখন মা দুধ খাওয়ায় তখন তার যে ব্রেস্টে যে অনেক সময় ক্র্যাক থাকে বা ফেটে যায়, সেখান থেকে বাচ্চার মুখ থেকে ওইখান থেকে জীবাণু ঢুকে যায়, এবং জীবাণু ঢোকার পরে
ওখানে আমরা বলি যে এটা প্রদাহ হয়, ব্রেস্টে প্রদাহ হয় বা ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, এবং তখন এখানে প্রচণ্ড ব্যথা হয় এবং ব্যথার সাথে সাথে ব্রেস্টটা লাল হয়ে যায় এবং চাকা হয়ে যায় এবং জ্বর থাকে সাথে। তো এটাকে আমরা বলি যে প্রাথমিক পর্যায়ে এখানে আসলে কোনো পুঁজ তৈরি হয় না বা অ্যাবসেস হয় না। প্রাথমিক পর্যায়ে আমরা বলি যে জাস্ট একটা প্রদাহ বা ম্যাস্টাইটিস। এটাকে যদি সময় মতো চিকিৎসা করা না হয় তাহলে এটা ফোড়া হইতে পারে, মানে ওখানে পুঁজ জমতে পারে। আর স্যার কি কি উপসর্গ নিয়ে প্রধানত রোগীরা আপনাদের কাছে আসে? আসলে ব্রেস্টের বিভিন্ন বয়সে আমরা পাই এই ব্রেস্টের প্রবলেমগুলি নিয়ে। যেমন একটা উঠতি বয়সী মেয়েদের মধ্যে তারা অনেক সময় আসে যে তাদের নিপুলের কিছু সমস্যা নিয়ে আসে। যেমন নিপুলের সমস্যার মধ্যে বলে যে এটা ওই ফেটে যায় বা ক্র্যাক নিপুল বলে, কিংবা ওখানে অনেক সময় ওই ইরোশন হয়, কিংবা অনেক সময় দেবে যায়, যেটাকে আমরা বলি নিপুল রিট্রাকশন, কিংবা অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে অল্প বয়সের মেয়ে বিয়ে হয় না, তারপরেও দেখা যায় যে তার নিপুল ডিসচার্জ হয়, মিল্ক ডিসচার্জ হয়, বিভিন্ন ধরনের ডিসচার্জ হতে পারে। সেটা যেমন বলি আমরা যে মিল্ক ডিসচার্জ হয়, এটা এক ধরনের হরমোনাল কারণে হয়, কোনো কোনো টিউমারের কারণে হয়, ব্রেন টিউমারের কারণে হয়, কিংবা হরমোনের পরিবর্তনের কারণে, যেটাকে আমরা বলি গ্যালাক্টোরিয়া, কিংবা মিল্ক ডিসচার্জ হতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় যে সিরাস পানির মতো ডিসচার্জ হতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় যে রক্ত অনেক সময় ব্রেস্ট নিপল থেকে আসতে স্যার পারে। এইসব ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সামাজিক প্রতিবন্ধকতার কারণে মানে এইসব লুকিয়ে রাখে, বলতে চায় না। দেখা যায় এক সময় এটা পুষে রাখতে রাখতে একটা আলটিমেট একটা কমপ্লিকেশনের দিকে চলে যায় স্যার। তো এই ক্ষেত্রে কি করণীয় বা আসলে মানে আমরা ঠিক যেই সমস্যাটার কথা তুমি বললা, যে এর আগে আমরা যদি চিন্তা করি যে উঠতি বয়সী মেয়েদের কী কী কারণে ব্রেস্টে চাকা হয়, উঠতি বয়সী মেয়েদের যে চাকাগুলি হয় তার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার নয়, বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার নয়। সেগুলি একটা বলছি যে যে তুমি যেটা বলা আন্ডি বা ব্রেস্টের ডেভেলপমেন্টের কারণে, হরমোনাল পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের ছোটো ছোটো সাগুদানার মতো কিংবা রাইসের মতো মাল্টিপল অনেকগুলি চাকা চাকা পাওয়া যায়, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মাসিকের সাথে সম্পর্কযুক্ত। যখনই মাসিক হয় তখনই চাকা হয়, তখনই ব্যথা হয়, আর মাসিক হয়ে যাওয়ার পর পর ভালো হয়ে যায়। এবং এইটা এক ধরনের ডেভেলপমেন্টাল প্রবলেম, মানে তার ব্রেস্টে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের প্রবলেম। এটার জন্য অরিড হওয়ার কিছু নাই। সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আসলে তাকে এশিওর করা, তাকে নিশ্চিত করা যে এটা আপনার আসলে কোনো ক্যান্সার নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের একটা সন্দেহ থাকে যে ব্রেস্টে কোনো ব্যথা হলে বা কোনো চাকা লাগলে তারা ভয় পায় যে আমার ক্যান্সার হয়ে গেল কিনা। অতএব যদি ঠিক মাসিকের সাথে সম্পর্কযুক্ত কোনো চাকা হয়, বিভিন্ন ধরনের চাকা হয়, ব্যথা হয় এবং মাসিকের পরপর যদি সেটা চলে যায়, তাহলে আমরা বলি যে এটা ব্রেস্টের ডেভেলপমেন্টের কারণে হচ্ছে, অতএব এটা নিয়ে অত অরিড হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি দেখা যায় যে এই ব্যথাটা কিংবা এই চাকাটা মাসিকের পরেও থেকে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে এটা ডেভেলপমেন্টের কারণে নয়, অন্য কোনো কারণ। যেমন খুব কমন একটা যে সমস্ত ব্রেস্টের কারণে যে টিউমার হয়, তার একটা কারণ হচ্ছে ফাইব্রয়েডেনোমা আমরা যেটাকে বলি, যেটা এক ধরনের বেনাইন টিউমার, অর্থাৎ ভালো টিউমার, কিন্তু ক্যান্সার হয় না। না হলেও এগুলি নিয়েও তাদের একটা মনে সন্দেহ থাকে যে এটা ক্যান্সার ভবিষ্যতে হবে কিনা। আপনি রোগীদেরকে ওভারঅল কি পরামর্শ দিতে চান? আসলে এই যে কোনো স্তরই আমাদের ভয়ের ব্যাপার, বিশেষ করে যদি বয়স যদি 50-এর উপরে হয়, কিংবা ফ্যামিলিতে যদি কারো ক্যান্সার থাকে, তাহলে কিংবা এটা যদি খুব দ্রুত বড় হইতে থাকে এবং এটা যদি ব্যথাহীন হয়, কিংবা এটা যদি কোনো জায়গায় ফিক্স হয়ে যায় চেস্ট ওয়ালের সাথে কিংবা মাসেলের সাথে, তাহলে আমরা বলবো যে এটা অতি দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় বের করে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, স্তন ক্যান্সার সচেতনতাই পারে আপনাদের রক্ষা করতে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রিয় দর্শক, রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। এদিকে অ্যান্টিবায়োটিকের পাইপলাইনের অবস্থাও খুব একটা ভালো নেই, যার ফলে ব্যাকটেরিয়ার সাথে অ্যান্টিবায়োটিকের একটি অঘোষিত যুদ্ধ চলছে। চলুন দর্শক, এবারে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণ এবং এর ভয়াবহতা সম্পর্কে কিছু জেনে আসি। 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করে চিকিৎসা জগতে যে তুমুল পরিবর্তন এনেছিলেন, তা যেন এখন অনেকটাই ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠেছে। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের শক্তিশালী ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিজ্ঞানীরা।
এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন কথায় কথায় অ্যান্টিবায়োটিক ওষুধ খাবার ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। বর্তমানে এমন সব ব্যাকটেরিয়ার জন্ম হচ্ছে যা কোনো অ্যান্টিবায়োটিক দিয়েই এখন আর ঠেকানো যাচ্ছে না। বিশেষজ্ঞদের আশঙ্কা পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আর কিছুকাল পরে হয়তো সাধারণ সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা আর থাকবেই না। বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতার মাত্রা কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছাচ্ছে ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার একটি মন্তব্যেই তা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, ভবিষ্যতে হয়তো সংক্রমণের বিরুদ্ধে আমাদের কোনো চিকিৎসাই আর কাজ দেবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিন দিন অকার্যকর হয়ে পড়ছে? একটা কারণ হচ্ছে সব ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকে মরে না, অনেকেই বেঁচে যায় এবং অনেক ক্ষেত্রে অবিশ্বাস্য গতিতে বাড়তে থাকে। আরেকটি প্রধান কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার। বেশি বেশি ব্যবহারে ব্যাকটেরিয়া এক ধরনের রেজিস্ট্যান্স বা প্রতিরোধ তৈরি করে ফেলে। বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন অ্যান্টিবায়োটিকের এই যথেচ্ছা ব্যবহার বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। ছোটখাটো সংক্রমণ ঠেকাতেও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই উচিত নয়। আবার অনেক ক্ষেত্রে ওষুধের পুরো ডোজ না খাওয়াই ব্যাকটেরিয়া প্রতিরোধ করে তুলছে। পরিস্থিতি দিন দিন এতটাই খারাপ হচ্ছে যে অনেক বিশেষজ্ঞের আশঙ্কা অনেক রোগ যেটা একসময় সহজে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যেত তা হয়তো আর করা যাবে না। যেমন যৌনরোগ গনোরিয়া চিকিৎসায় অনেক অ্যান্টিবায়োটিক আগের মতো কাজ করছে না বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। যক্ষ্মা চিকিৎসায় সমস্যা দেখা দিয়েছে, নতুন ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধক যক্ষ্মার ব্যাকটেরিয়ার সন্ধান মিলছে। তাই আমাদের সবাইকে এখন থেকে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহারে সরব হতে হবে সচেতন। প্রিয় দর্শক, এবারে থাকছে আমাদের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ মতামত পর্ব। চলুন দর্শক দেখে আসি কি পরামর্শ থাকছে এই পর্বে আপনাদের জন্য। আমরা 2010 সাল থেকে চেষ্টা করে আসছি বাংলাদেশে যাতে একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন শুরু করা যায়। আমি 2011-তে নভেম্বরে ভিয়েতনামের হ্যানয়ে একটা ওয়ার্কশপে যোগদান করি। তখন আমি ট্রান্সপ্লান্ট শুরু করার একটা উৎসাহ পাই এবং এর জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন সেটাও সরকার দিতে রাজি ছিলেন। আমি হ্যানয়তে যাওয়ার পরে ওখান থেকে ওয়ার্ল্ড বিএমটি এবং এশিয়া প্যাসিফিক বিএমটি প্রেসিডেন্টরাও আমাকে বলে যে আমরা ট্রান্সপ্লান্ট করার জন্য বাংলাদেশে যে ধরনের সহযোগিতা দরকার তারা করবে। এইভাবে আমরা দেশে আসার পরে আমি সিঙ্গাপুরে নিজের উদ্যোগে ট্রেনিং নেই, আমেরিকাতে নিজের উদ্যোগে ট্রেনিং নেই। আলটিমেটলি আমরা একসময় বিমলাংশু দে, উনি এমজিএইচ ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ, ওনার সাথে পরিচয় হয় এবং ওনারাও সহযোগিতা করতে এগিয়ে আসেন। আলটিমেটলি আমরা এমজিএইচ এবং বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় যাতে ওনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং তখন আমরা স্ট্যাম্প সেল সংগ্রহ করি রোগীর থেকে এবং কয়েকজন স্ট্যাম্প সেল সংগ্রহ করার পর এগুলো আমরা প্রসেস করে ল্যাবে আমরা এই স্ট্যাম্প সেলগুলো সংরক্ষণ করি। আলটিমেটলি আমরা 10ই মার্চ 2014 সালে আমরা একটা রুগীকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে সক্ষম হই। এটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার, কারণ এই সময়ের জন্য আমরা দীর্ঘদিন থেকে কষ্ট করে আসছিলাম। এটার জন্য আমরা অফুরন্ত আমাদের নার্স, আমাদের ডাক্তার এবং এমজিএইচের ডাক্তারবৃন্দ, নার্স এসে আমাদেরকে নানা ধরনের সহযোগিতা দিচ্ছিলেন। আজকে আমরা ট্রান্সপ্লান্ট করার পরে রুগী ভালোই আছে এবং হয়তো রুগীকে আরও 10-12 দিন হাসপাতালে থাকতে হবে যতদিন সে তার ব্লাডের কাউন্টগুলো স্বাভাবিক না হয়ে যায়। কারণ ট্রান্সপ্লান্ট করার কয়েকটা পদ্ধতি রয়েছে। প্রথমে আমরা তার শরীরে যে স্টেম সেল রয়েছে বা বোন ম্যারো রয়েছে ওইগুলোকে আমরা নষ্ট করে দিই। তারপরে আমরা যে সংগ্রহ করেছি স্টেম সেল, ওই স্টেম সেলগুলোকে আমরা তার শরীরে প্রবেশ করে দিই। এটাকে বলে ট্রান্সপ্লান্ট ডে 0-তে। কিন্তু ট্রান্সপ্লান্ট যে স্টেম সেলগুলো আমরা সংগ্রহ করেছি ওইটাকে আমরা আমাদের ল্যাবরেটরিতে প্রসেস করে 196 ডিগ্রি মাইনাসে আমরা এটা সংগ্রহ করি এবং এটাকে 10 থেকে 15 বছর সংগ্রহ করা সম্ভব। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন মূলত 2 ধরনের। একটা হলো অটোলোগাস, যেটা রোগীর শরীর থেকে স্টেম সেল সংগ্রহ করে রোগীর শরীরে পুনরায় দেওয়া যায়। আবার একটা
অ্যালোজেনিক, যেটা অন্যের শরীর থেকে, ভাই বোন অথবা অনাত্মীয় শরীর থেকে স্টেম সেল সংগ্রহ করে তার শরীরে দেওয়া যায়। দুই ধরনের, যেমন অ্যালোজেনিকের বেলায় আমরা থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা এইগুলো করতে পারি, কিন্তু অ্যালোজেনিক অটোলগাসের বেলায় সাধারণত রিলাপস লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা এই ধরনের রোগীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং এতে ঝুঁকি কম। তাই শুরুতেই আমরা অ্যালোজেনিক না করে অটোলগাস ট্রান্সপ্লান্ট দিয়ে শুরু করি। অটোলগাস ট্রান্সপ্লান্ট করার জন্য 5 লক্ষ টাকার মতো প্রয়োজন হবে, যদিও এই 5 লক্ষ টাকার মধ্যে অনেক কিছু সরকার সহযোগিতা করে থাকে, এবং অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করার জন্য 10 থেকে 15 লাখ টাকার প্রয়োজন হবে, যেটা বাইরে ইন্ডিয়ার মতো জায়গায় 30 থেকে 40 লক্ষ টাকা প্রয়োজন হয়, সিঙ্গাপুরে 1 কোটি টাকার অধিক খরচ হবে। আমরা আশা করি সরকার যে সহযোগিতা দিচ্ছেন, এই সহযোগিতা যদি সবসময় দিয়ে থাকেন, আমাদের ডাক্তারদেরকে আরও প্রশিক্ষণ দেন, তাহলে আমরা এটাকে আরও স্কিলভাবে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টেশন করার সম্ভব হবে এবং রোগীদেরকে আরও সাহায্য এবং চিকিৎসা কন্টিনিউয়েশন মেনটেন হবে। আমাদের প্ল্যান হলো ভবিষ্যতে একটা বোন ম্যারো রেজিস্ট্রি স্থাপন করা, অর্থাৎ নেশন ওয়াইড যাতে যারা এটা ডোনার হিসাবে থাকতে চায় তাদের নাম রেজিস্ট্রি করা এবং তাদের HLA টাইপিংয়ের ব্যবস্থা করা। HLA টাইপিং একটা ব্যয়বহুল একটা টেস্ট, এর জন্য 10 থেকে 12 হাজার টাকা প্রয়োজন হয়। সরকার অথবা বিত্তবান ব্যক্তিরা যদি এই ডোনেট করে, তাহলে আমরা অনেক মানুষকে এই রেজিস্ট্রি আন্ডারে নিয়ে আসতে পারবো। তখন তাদের যাদের বোন ম্যারো ম্যাচিং হয় না, তাদেরকে যারা ডোনার দিতে আগ্রহী তাদের মধ্যে যদি কারো মিলে যায়, তখন তাদের থেকে আমরা স্টেম সেল সংগ্রহ করতে পারবো এবং ভবিষ্যতে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করতে এই পথটা সুগম হবে। 2014-তে মার্চ মাসের 10 তারিখ আমরা সফলভাবে একটা ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। রোগীর বর্তমান অবস্থা ভালোর দিকে, তবে সাধারণত ট্রান্সপ্লান্ট করার পরে যেহেতু আমরা শরীরে যে ম্যারো থাকে এটাকে আমরা ডেস্ট্রয় করে দিই, নতুনভাবে রক্ত তৈরি হইতে কিছু সময় লাগে। এই সপ্তাহ থেকে 1 সপ্তাহ বা 10 দিন খুব খারাপ অবস্থার মধ্যে রোগী অতিবাহিত করে। এই সময় নানা ধরনের ইনফেকশন হতে পারে, নানা ধরনের রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে। এইখান থেকে রোগীকে আমরা আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাব। প্রিয় দর্শক, এবারে সময় হলো বিদায় নেবার। তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে আরও নতুন নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।